প্রচণ্ড ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা দুই যুবক যুবতীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন ট্রিবিউন ফ্লেভিয়াস। ও হে, শোনো একটু। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরই বলছি। পাশে দাঁড়িয়ে থাকা ট্রিবিউন মেরিউলাসকে ইশারায় অপেক্ষা করতে বলে ফ্লেভিয়াস তাদের সামনে এসে দাঁড়ালেন। যুবকটিকে দেখিয়ে তিনি মেয়েটির কাছে জানতে চাইলেন, ও তোমার কে হয়? আগে ও আমার স্বামী। কোথা থেকে আসছো তোমরা? আগে আগে আমরা আমরা গ্রাম থেকে আসছি। তা সেখানে কি কোনো কাজকর্ম কিছু করো না, নাকি করো? আগে গ্রামে আমার একটা কামারশালা আছে, আমি তারই দেখাশোনা করি। সাত সকালবেলা কাজকর্ম ছেড়ে বউকে নিয়ে এত দূরে এসেছো কেন? হ্যাঁ, আবার দুজনের হাতেই দেখছি সাজি ভরা ফুল। তা কোন দেবতার চরণে দেবে এগুলি শুনি? জুলিয়াস সিজারকে। শুনেছি অনেক দেশ জয় করে ফিরে আসছেন সিজার। একটু বাদেই নাকি তিনি রথে করে পথ দিয়ে যাবেন। তাকে দেবার জন্যই গাছের এই সামান্য ফুলগুলি নিয়ে এসেছি আমরা। সিজারকে দেবে বলে এনেছো? তোমরা কি খোঁজ রাখো যুদ্ধে সিজার কাকে হারিয়েছেন? হ্যাঁ জানি, যুদ্ধে পরাজিত করে পম্পিকে হত্যা করেছেন সিজার। তাকে শ্রদ্ধা জানাবার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে। শুধু তাই নয় হুজুর, শুনেছি পম্পির সব দম্ভ ধুলোয় মিশিয়ে দিয়েছেন তিনি। রোমের সাধারণ মানুষ এখন কেবল তারই জয়গান গাইছে। আমাদের মতো গরিবের কাছে তিনি তো এখন ঈশ্বরের সমান। ঠিক বলেছ, আমার কামারশালায় যত লোক আসে সবার মুখেই এখন সিজারের বীরত্বের কথা। তাই তো আজ লোহা পেটানোর হাতুড়ি ফেলে রেখেছি। এই বিজয়ী বীরকে এক পলক না দেখলে কি আর শান্তি পাওয়া যায়? আগে হুজুর, গ্রাম থেকে আসার পথে দেখলাম কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। সবাই আজ উৎসবে মাতোয়ারা। আমরাও চাই আমাদের এই বুনো ফুলগুলো বীর সিজারের পায়ের কাছে বিছিয়ে দিতে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠলেন ফ্লেভিয়াসের সঙ্গী ট্রিবিউন মেরিউলাস। দুজন গ্রাম্য যুবক যুবতীর সঙ্গে এত কি কথা থাকতে পারে, এই কথা জানার কৌতূহল চাপতে না পেরে তিনি এগিয়ে এলেন। তাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে বললেন ফ্লেভিয়াস, এবার আপনি দেখুন ব্যাপারটা। যুদ্ধে পম্পিকে হারিয়ে তাকে মেরে ফেলেছেন সিজার। এ খবর শুনে ওদের আর আনন্দের সীমা পর্যন্ত নেই। সিজার এদিক ওদিক দিয়ে ফিরবেন শুনে সাত সকালে ঘর ছেড়ে ওরা চলে এসেছে এখানে। এ পথ দিয়ে যাবার সময় ওরা ফুল দিয়ে সিজারকে নাকি অভ্যর্থনা জানাবে। শুধু এরাই নয়, আরো শত শত মানুষ সে উদ্দেশ্যে এখানে এসেছে। সে তো আপনি নিজের চোখেই দেখলেন। তাই তো দেখছি, যে পম্পিকে যুদ্ধে হারিয়ে তাকে হত্যা করেছেন সিজার, সেই পম্পিকে সম্মান জানাবার জন্য একদিন রোমের রাজপথে ভিড় জমাতো আবাল বৃদ্ধ বনিতা। আমি নিজে দেখেছি পম্পিকে সম্মান জানানোর জন্য দুধের বাচ্চাকে কোলে নিয়ে ফুলের সাজি হাতে যুবতীরা সকাল সন্ধে অপেক্ষা করেছে। অদৃষ্টের পরিহাস, হ্যাঁ, অদৃষ্টের পরিহাসে সে ছবিটা আজ পুরোপুরি পাল্টে গেছে। পম্পির হত্যাকারীকে সম্মান জানাতে তারা সব কাজকর্ম ফেলে দলে দলে ছুটে আসছে। হায় হায় হায়! যে গ্রাম্য দম্পতিকে উদ্দেশ্য করে এসব কথা বলা, তারা তো অনেক আগেই চলে গিয়েছে। তবুও ভিড়ের মাঝে অনেকেরই কানে এলো ফ্লেভিয়াসের আক্ষেপ। ভিড়ের মাঝে সমবেত লোকেদের লক্ষ্য করে আপন মনে বলতে লাগলেন ফ্লেভিয়াস, এই সেদিন পর্যন্ত রোমের নিয়ন্ত্রক ছিলেন সেনাপতি পম্পি। আশ্চর্য আশ্চর্য, তোমরা কিনা এত সহজে তাকে ভুলে গেলে। হ্যাঁ, সিজারের সাথে যুদ্ধে পম্পি হেরে যাওয়ায় আজ তোমরা সিজারের গুণগান করছো। পম্পির উপকারের কথা তোমরা এত সহজেই ভুলে গেলে। ছি! তোমরা নিশ্চয়ই জানো, উপকারীর উপকার যে স্বীকার করে না সে অকৃতজ্ঞ ছাড়া আর কিছু নয়। যাও যাও, চলে যাও তোমরা। বাড়ি গিয়ে দেবতার সামনে হাঁটু গেড়ে পাবে প্রায়শ্চিত্ত করো তোমরা, নইলে দেবতার রোষে ধ্বংস হয়ে যাবে রোম। কানুন যার বলে তারা অসীম ক্ষমতার অধিকারী। রোমের সাধারণ মানুষেরা মনে করে তারা গরিব জনসাধারণের প্রতিনিধি। তাই ট্রিবিউন ফ্লেভিয়াসের ধমক খেয়ে আস্তে আস্তে ভিড় ফাঁকা হয়ে গেল। যারা সিজারকে সম্মান জানাতে এসেছিল, ফ্লেভিয়াসের ধমক খেয়ে মুখ কালো করে তারা সবাই ফিরে গেল। সাধারণ মানুষ মোটেও ভাবে না পম্পি বা সিজার তাদের জন্য ঠিক কী করেছেন।
যেসব উচ্চাভিলাষী তাদের পথের বাধা দূর করতে তরতর করে এগিয়ে যেতে পারে, তাদের নিয়েই মাতামাতি করছে লোকেরা। মাথায় তুলে নাচে, ফুল দিয়ে নাকি সংবর্ধনা জানায় তাকে। প্রায় 2000 বছর ধরে রোমের বীর সেনাপতিরা দুর্দান্ত লড়াই করে একের পর এক নতুন রাজ্যের সৃষ্টি করে চলেছেন। এমনই এক বীর সেনাপতি ছিলেন পম্পি। এই সেদিন পর্যন্ত রোমের প্রতিটা মানুষ তাকে দেশের ভাগ্য বিধাতা বলে মানত। কিন্তু যুদ্ধে পরাজিত হবার পর সিজার নিজের হাতে তাকে হত্যা করেন। আজকে আমরা যাকে ফ্রান্স এবং ব্রিটেন বলে জানি, সেখানে তারা পরিচিত ছিল গ্যাল ও ব্রিটনি নামে। ওই দুই রাজ্যে পাকাপাকিভাবে রোমান শাসন প্রবর্তন করে বহুদিন পরে বিজয়ীর দেশে ফিরে আসেন সিজার। রোমে এমন বহু লোক এখনও আছে যারা পম্পি মারা যাবার পরও তাকে সমর্থন করে, আর জুলিয়াস সিজারকে ভাবে দেশের শত্রু। অন্য দল মনে করে সিংহাসনে বসলে প্রচুর ক্ষমতার অধিকারী হবেন সিজার। দেশ এবং দশের পক্ষে তা মোটেই কল্যাণকর হবে না। তাই এই দ্বিতীয় দলের মধ্যে রয়েছে অনেক বুদ্ধিজীবী মানুষ, যারা আবার সিজারের বন্ধুও বটে। এদের মধ্যে অনেকেই ভালো যোদ্ধা। তারা মনে করেন সুযোগ এবং ভাগ্য সুপ্রসন্ন হলেই তারা অনেকেই সিজারের মতন কৃতিত্ব দেখাতে পারতেন। দিন দিন যেভাবে জুলিয়াস সিজারের ক্ষমতা বেড়ে চলেছে, তা দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ। সিজারকে ক্ষমতাচ্যুত করার সংকল্প নিয়ে তারা সবাই একজোট হয়েছেন। তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন দেশের জনগণ যাতে সিজারের বিরুদ্ধে সংকল্প নিয়ে একজোট হয়। তারা চাইছেন দেশের মানুষকে সিজারের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে। কিন্তু জয়ের আনন্দে ডুবে থাকা সিজার এই ষড়যন্ত্রের বিন্দুমাত্র আভাস পাননি। শুরুতে আমরা ফ্লেভিয়াস আর মেরিউলাস নামে যে দুজন ট্রিবিউনকে দেখতে পেলাম, তারা দুজনেই হলেন সিজার বিরোধী। তাদের কথাবার্তাই এর প্রমাণ। জনতার ভিড় ফাঁকা হয়ে যেতে সহযোগীর দিকে তাকিয়ে ট্রিবিউন ফ্লেভিয়াস বললেন, তাহলে মেরুলাস, আপনি রাজধানীর দিকেই যান। সে না হয় যাচ্ছি। আপনি তো ধমক দিয়ে সবাইকে বাড়ি পাঠালেন, এবার কি করবেন আপনি? আমি শুনেছি কিছু লোক নাকি শহরের মধ্যে সিজারের একটা মূর্তি বসিয়ে তাকে ফুল মালায় সাজিয়েছে। আমি চাই মূর্তিটা খুঁজে বের করে সেটা ভেঙে দিয়ে আসতে। যাই করুন না কেন, সেটা চিন্তা ভাবনা করে করবেন। আজ আবার লুপারকাল উৎসবের দিন। শহরের সব বাড়িতেই ভালো মতো খানা পিনা হবে। সে যাই হোক, তাতে আমার কিছু আসে যায় না। আমি আপনাকে বলে দিচ্ছি, রোমের রাস্তাঘাটে সিজারের মূর্তি দেখতে পেলে আমি তা ভেঙে গুড়িয়ে দেব। আমি চাই আপনিও তা করুন। সিজারের সম্মানের জন্য কোথাও সাজসজ্জার ব্যবস্থা হয়েছে দেখলে আপনি তা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। সিজারের টানা বড্ড বেড়েছে, ওর ক্ষমতা বেড়ে যাবার আগেই ধ্বংস করতে হবে তাকে, নইলে ঝামেলায় পড়ে যাব আমরা। এইসব কথা বলতে বলতে দুজন দুদিকে চলে গেলেন। রাজধানী রোম শহরের মধ্যে সাধারণত যে জায়গায় সভা সমিতি হয়, জুলিয়াস সিজার চলে এলেন সেখানে। সাথে তার স্ত্রী ক্যালিফোর্নিয়া, মার্ক অ্যান্থনি, ব্রুটাস, ক্যাসিয়াস, সিজেরো ও ডেসিয়াস। সিজারের পেছন পেছন জনতার এক বিশাল বাহিনী। তাদের মধ্যে ছিলেন দুই ট্রিবিউন ফ্লেভিয়াস আর মেরিউলাস। সেই সাথে ছিল ভবিষ্যৎ বক্তা এক জ্যোতিষী। ক্যালিফোর্নিয়া, তুমি গিয়ে সোজাসুজি দাঁড়াও অ্যান্টনি যাওয়ার পথে। আর অ্যান্টনি, তুমি কিন্তু ভুলে যেও না যাওয়ার পথে ক্যালিফোর্নিয়াকে একবার ছুঁয়ে যেতে। স্বামী, আপনি এ কি বলছেন? প্রকাশ্য উৎসবে অ্যান্টনি আমাকে স্পর্শ করবে? এর কারণ কি? কিন্তু দুজনের কেউ বুঝতে পারল না এই কথা বলার মানে কি। তারা অবাক হয়ে চেয়ে রইল সিজারের দিকে। সিজার মৃদু হেসে বললেন, বুঝতে পারছো না তাই না?
পুরনো দিনের লোকেরা বলতেন লুপারকাল উৎসবের তারিখে যাওয়ার পথে যদি কোনো বীর যোদ্ধা বন্ধা নারীকে ছুঁয়ে দেয় তাহলে সে নারী গর্ভবতী হয়ে ওঠে। যদি এই প্রাচীন প্রথা আমাদের রোমের উত্তরাধিকার নিশ্চিত করতে পারে তবে আমি তাই করব। আপনার প্রতিটি আদেশই আমার কাছে শিরোধার্য। জি আজ্ঞে, আমি অবশ্যই আপনার সমস্ত কথা মনে রাখবো সিজার। সিজার যখন লুপার্কাল উৎসবে প্রাচীন প্রথা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই জনতার হট্টগোল চিরে এক অশুভ সংকেত ভেসে এলো। রাজকীয় বাদ্যযন্ত্রের উৎসবমুখর সুর যেন এক নিমেষে জমাট বেঁধে গেল এক জাদুকরী সতর্কবার্তায়। ভিড়ের ভেতর থেকে এক জীর্ণকায় জ্যোতিষী চিৎকার করে সিজারকে সতর্ক করে দিলেন। মহামান্য সিজার, আইডস অফ মার্চ দিনটা আপনার পক্ষে অশুভ। আগে থেকেই আপনি সে ব্যাপারে সাবধান হবেন। কে বলল কতটা? সিজারের জিজ্ঞাসার উত্তরে ব্রুটাস এগিয়ে এলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই অদ্ভুত আগাম বার্তা কোনো সাধারণ মানুষের প্রলাপ নয়, বরং গ্রহ নক্ষত্রের রহস্যময় ইঙ্গিত, যা সিজারের আসন্ন বিপদের প্রতি ইশারা করছে। অত্যন্ত ধীর এবং শান্ত স্বরে তিনি সিজারকে ব্যাপারটা বুঝিয়ে বললেন, আগে উনি একজন জ্যোতিষিনী। উনি বলছেন আইডস অব আর্চ দিনটি আপনার পক্ষে অশুভ, তাই আগে থেকে ও ব্যাপারে আপনাকে সাবধান করে দিচ্ছে সে। যাও, লোকটাকে ধরে নিয়ে এসো আমার সামনে, আমি দেখতে চাই তাকে। সিজারের কথা শেষ হতে না হতেই ভিড়ের মাঝখান থেকে লোকটাকে হিড় হিড় করে টানতে টানতে সিজারের সামনে এনে হাজির করলো ক্যাসকা। সিজার কৌতূহলী এবং কিছুটা শ্লেষের সঙ্গে তার মুখের দিকে তাকালেন। জ্যোতিষী কিন্তু দমে না গিয়ে তার গণনা করা চরম সত্য কথাটিকে পুনরায় উচ্চারণ করল, যা ছিল রোমের ভাগ্য পরিবর্তনের এক অমোঘ ঘোষণা। তুমি জ্যোতিষী? আবার বলো তো, কিছুক্ষণ আগে তুমি আমায় যা বলছিলে। গণনায় দেখতে পাচ্ছি আইডস অফ মার্চ দিনটি আপনার পক্ষে অশুভ, তাই সাবধান হতে বলেছি আপনাকে। সাবধান? রোমের অধীশ্বর জুলিয়াস সিজারকে তুমি সাবধান করছো? মহারাজ, আমার গণনা কখনো ভুল হয় না। আমি তো নিমিত্ত মাত্র। গ্রহ নক্ষত্র যা বলে আমি তাই বলি। তুমি কি আমায় ভয় দেখাতে চাইছো? মনে রেখো, সিজার ভীরু নয়। ওই তুচ্ছ গ্রহ নক্ষত্রের ফেরে এই বীরের পথ চলা থামবে না। অহংকার মানুষের দৃষ্টি ঝাপসা করে দেয়। আমি নক্ষত্রের সংকেত পড়ছি মাত্র। ঘাতক আপনার খুব কাছেই ছায়ার মতো ঘুরছে, অথচ আপনি তা দেখতে পাচ্ছেন না। যথেষ্ট হয়েছে। তোমার এই অর্থহীন প্রলাপ শোনার মতো সময় আমার নেই। ভাগ্য আমার হাতের মুঠোয়, কোনো কাল্পনিক অশুভ দিন আমার গতিরোধ করতে পারবে না। কিন্তু আত্মগরিমায় অন্ধ সিজার এই সতর্কবাণীকে নগণ্য বলে উড়িয়ে দিলেন। তিনি বিশ্বাস করতে চাইলেন না যে মৃত্যু এইভাবে অতর্কিতে তাকে রোমের রাজপথে স্পর্শ করতে পারে। তাই চরম অবজ্ঞার সাথে তিনি জ্যোতিষীর ভবিষ্যৎবাণীকে এক পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলেন। বেচারা বোধহয় স্বপ্ন দেখছে। যাই হোক, এখন আমি যাচ্ছি। উৎসবের যেন কোনো ত্রুটি না হয়। কথা শেষ হবার পর স্ত্রী ক্যালিফোর্নিয়া এবং মার্ক অ্যান্থনিকে সাথে নিয়ে অন্যদিকে চলে গেলেন সিজার। শুধু ব্রুটাস আর ক্যাসিয়াস সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো সিজারকে নিয়ে। এবার ব্রুটাসের দিকে তাকিয়ে ক্যাসিয়াস বললেন, যাও হে, উৎসবের বাকিটুকু দেখে এসো। না ভাই, ওসব হইচই খেলাধুলা অ্যান্টনির ভালো লাগতে পারে, ওতে আমার কোনো উৎসাহ নেই। না, তুমি যা বলতে চাও এই বেলা বলে ফেলো, আমায় আর উৎকণ্ঠার মাঝে রেখো না। এখন আবার আমায় বাড়ি ফিরতে হবে। আজকাল দেখছি তুমি আমায় দেখতে পেলেই বেশ গম্ভীর হয়ে যাও। আরো লক্ষ্য করেছি আমার প্রতি স্নেহ ভালোবাসাও সেরূপ নেই। দয়া করে এর কারণটা বলবে কি? কি বলছো তুমি? তোমায় দেখলে আমি গম্ভীর হয়ে যাই?
নিশ্চয়ই তুমি আমায় ভুল বুঝেছো ক্যাসিয়াস। তোমায় দেখে গম্ভীর হওয়ার মতো কোনো কারণ এখনো ঘটেনি। আসলে ব্যাপারটা হচ্ছে, মনের ভেতর যে অন্তর্ঘাত চলছে প্রতিনিয়ত, তাতেই ক্ষতবিক্ষত হচ্ছি আমি। এসব নিয়ে এত বিব্রত থাকি সবসময় যে কোনো বন্ধুর সাথে দেখা হলেও বন্ধুসুলভ আচরণ আর করা হয়ে ওঠে না আমার। মানসিক অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত ব্রুটাস, এ তো সোনায় সোহাগা। যে বিষয় আলোচনা করতে চায় ক্যাসিয়াস, তার দরজা নিজেই খুলে দিল ব্রুটাস। ক্যাসিয়াস হঠাৎ বলে উঠলেন, আচ্ছা ব্রুটাস, তুমি কি নিজের মুখ নিজে দেখতে পাও? তা কি সম্ভব? আরসি ছাড়া কি করে নিজের মুখ দেখা যায়? এবার একটা খাঁটি কথা বলেছ তুমি। এমন কোনো আরশি নেই যার মধ্যে তুমি দেখতে পাবে তোমার ভেতরের যোগ্যতা আর গুণাবলী। আমি নিজে দেখেছি এই শহরে সিজার ছাড়া বহু নামী লোক আছেন যাদের মুখে অহরহ শোনা যায় ব্রুটাসের নাম। তারা সবাই মানসিক দ্বন্দ্বের শিকার। এতে কোনো দ্বিরুক্তি নেই যে ব্রুটাসের মন জয় করার উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো বলেছেন। স্পষ্ট করে বলো তো ক্যাসিয়াস, কি বলতে চাও তুমি? কেন তুমি বলছো আমায় গুণাবলীর দিকে নজর দিতে? তাহলে শোনো তুমি, এবার থেকে আমি হব সেই আয়না যার মধ্যে ফুটে উঠবে তোমার গুণাবলী, যার সম্বন্ধে কোনো কিছুই জানা নেই তোমার। ক্যাসিয়াসের কথা শেষ হতে না হতেই কানে এলো বহু মানুষের কোলাহল, আনন্দ আর জয়ধ্বনি। ক্যাসিয়াস, ও কিসের জয়ধ্বনি? তাহলে কি সবাই মিলে রাজা বানিয়ে দিল সিজারকে? মনে হচ্ছে সিজার রাজা হোক, এতে তোমার আপত্তি আছে? আপত্তি তো আছেই, তা সত্ত্বেও সিজারকে আমি ভালোবাসি, সে কথা তুমি মনে রেখো ক্যাসিয়াস। আমি আবারও বলছি, সত্যি করে বলো তো, আমার কাছে কি চাও তুমি? যদি জনসাধারণের কল্যাণমূলক কিছু বলতে চাও, তাহলে নির্ভয়ে বলতে পারো তুমি। যদি তার সাথে সম্মান এবং মৃত্যু দুটোই জড়িয়ে থাকে, তাহলেও তা নিয়ে মাথা ঘামাবো না। যাক, এতক্ষণে তুমি আঁচ করতে পেরেছো আমার বক্তব্যের কিছুটা। তুমি ঠিকই বলেছ ব্রুটাস। আমি যা বলতে যাচ্ছি তার সাথে জড়িয়ে আছে দেশের মানুষের মঙ্গল এবং মর্যাদার প্রশ্ন। তুমি ভেবে দেখো না কেন, আমরা উভয়ই যা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, সেই খাবার সিজারও খেয়েছে। সিজারের চেয়ে বেশি ছাড়া কম শক্তিধর নই আমরা। এই সেদিনের কথাই ধরো না কেন, বর্ষায় ফুলে ফেপে ওঠা টাইবার নদীর সামনে গিয়ে সিজার আমাকে বলল, এই নদীতে ঝাঁপ দিতে পারবে তুমি? তার কথার উত্তর না দিয়েই নদীতে ঝাঁপিয়ে পড়লাম আমি। সাথে সাথে সিজারও নেমে পড়লেন। অনেকক্ষণ ধরেই বেশ ভালোভাবেই সাঁতার কেটে চলেছি আমরা। এমন সময় কানে এলো সিজারের আর্ত কণ্ঠস্বর, আমায় বাঁচাও ক্যাসিয়াস, জলে ডুবে যাচ্ছি আমি, আমায় বাঁচাও ক্যাসিয়াস, আমি ডুবে যাচ্ছি। জল থেকে সেদিন তাকে না তুললে নদীর অতলে তলিয়ে যেত সিজার। পম্পিকে হত্যা করে রোমের মানুষের কাছে সেই সিজার আজ দেবতা, আর তাকে প্রাণে বাঁচিয়েও এই হতভাগা ক্যাসিয়াস আজও সেই ক্যাসিয়াসই রয়ে গেল। সিজারের কথা রোমের মানুষের কাছে আজ দৈব বাণী স্বরূপ। তুমি কি জানো যে সিজার একজন মৃগী রোগী? প্রচণ্ড জ্বরের ঘোরে মৃগী রোগের তাড়নায় বেহুশ হয়ে থরথর করে কাঁপছে তার দেহ। সিজারের এই রূপ অবস্থা আমি নিজের চোখে দেখেছি। আমি আশ্চর্য হয়ে ভাবছি যে কিভাবে সেই লোকটা এত ক্ষমতাবান হয়ে উঠল। মনে হয় রোমের লোকেরা নতুন কোনো সম্মানে ভূষিত করছে সিজারকে, তাই বারবার জয়ধ্বনি দিচ্ছে তার নামে। সম্মানের কথা কি বলছো ব্রুটাস? এই মুহূর্তে রোমে সিজার ছাড়া
অন্য কেউ নেই যে এরূপ নাগরিক সংবর্ধনার যোগ্য। কি আশ্চর্য দেখো, এই লোকটা পুরো দেশটা শাসন করছে। আগে কখনো এমনটি দেখেছো? অথচ ভেবে দেখো, সিজারের মধ্যে এমন কি আছে যা তোমার নেই? তুমি কি জানো, ব্রুটাস নামে তোমারই এক পূর্বপুরুষ তার বীরত্ব আর দেশপ্রেমের জন্য লোকের কাছে কত আদরণীয় ছিলেন? দেশের সম্মান রক্ষার জন্য তিনি শয়তানের সাথে লড়তেও রাজি ছিলেন। আর আজ কিনা সিজারের মতো একজন লোক দেশের রাজা হতে চলেছে, আর ব্রুটাস তুমি ব্রুটাস সেই ব্রুটাসই রয়ে গেলে। এবার এখন আমার প্রশ্ন যে এসব কি ঠিক হচ্ছে? আর কেনই বা এসব হতে দেব? আমি বেশ বুঝতে পারছি তোমার মনের অবস্থা। এবার আমি কিছুটা আন্দাজ করতে পারছি তুমি আমায় দিয়ে ঠিকই করাতে চাইছো। তবে এ ব্যাপারে এখনই আমি কিছু বলবো না, যা বলার তা পরে ভেবে বলবো। তুমি আজ বাড়ি চলে যাও, পরে এ ব্যাপারে তোমার সাথে আলোচনায় বসবো আমি। ব্রুটাসের কথা শেষ হতে না হতেই সঙ্গী সাথীদের নিয়ে ফিরে এলেন সিজার। ব্রুটাস আর ক্যাসিয়াসকে দেখে ভুল কুচকে তাকালেন তাদের দিকে, তারপর গলা চড়িয়ে বললেন, মার্কাস অ্যান্টোনিয়াস, দেখো অ্যান্টনি, কয়েকজন মোটা সোটা সরল মনের লোকের আমার প্রয়োজন। তুমি সেরূপ কয়েকজন লোককে পাঠিয়ে দেবে। দেখবে লোকগুলো যেন আবার ক্যাসিয়াসের মতো লিকে না হয়। ক্যাসিয়াসের যেরম হাড় জিরজিরে চেহারা, তেমনি কোটরে বসা ওর দুচোখের চাহনি যে কত তীক্ষ্ণ আর জোরালো। মনে হয় ও খুব চিন্তা ভাবনা করে, মাথা ঘামায়। এইসব লোক কিন্তু খুবই বিপজ্জনক। না না মহামান্য সিজার, ক্যাসিয়াসকে আপনি সেরূপ লোক ভাববেন না। দেখতে একটু রোগা হলে উনি একজন সৎ এবং মহান রোমান। অ্যান্টনি, তোমার কথা সঠিক নয়। আমি আবারও বলছি, ক্যাসিয়াস একটু মোটা হলে ভালো হতো। ভুলে যেও না, ও প্রচুর পড়াশোনা করে, সবকিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করার ক্ষমতা ওর রয়েছে। তোমার মতো ক্যাসিয়াসও খেলাধুলা, গান বাজনা কিছুই ভালোবাসে না, এমনকি প্রাণ খুলে হাসতেও জানে না। যারা প্রাণ খুলে হাসে তাদেরও ঘেন্না করে। আর এসব লোক যখন দেখে যে তাদের পরিচিত কেউ অনেক উপরে উঠে গিয়েছে, তখন তারা হিংসায় জ্বলে পুড়ে মরে। এদের থেকে যতটা সম্ভব ব্যবধান রেখে চলা উচিত। হ্যাঁ, তাই বলে ভেবো না যে আমি এদের ভয় ভীত। আমি জুলিয়াস সিজার, কাউকে ভয় পাই না আমি। অ্যান্থনির সঙ্গে কথা বলতে বলতে সিজার চলে গেলেন অন্যদিকে তার সঙ্গী সাথীদের নিয়ে। ক্যাসিয়াসের ঘনিষ্ঠ সঙ্গীদের একজন কাসকা। উপস্থিত জনতার সামনে অ্যান্থনি একটা রাজমুকুট পরিয়ে দিতে গেছিল সিজারের মাথায়, কিন্তু পরপর 3 বারই সিজার অ্যান্থনির হাতটা ঠেলে সরিয়ে দেন। তাকে দেখে সবার ধারণা হয় যে সিজার রাজমুকুট পরতে চান না, অর্থাৎ রাজা হবার কোনো বাসনা তিনি আদবেই মনে পোষণ করেন না। এইসব দেখে শুনে ক্যাসকার মনে হয়েছে যেন জনতার কাছে মহৎ সাজবার জন্যই সিজার অনিচ্ছা সত্ত্বেও ওই রাজমুকুট ঠেলে সরিয়ে দিচ্ছিল। না হলে রাজমুকুট পরার শখ সে তো তার অনেক দিনকার। ক্যাসিয়াসও সায় দিল সেই কথায়। সে রাতে রোমের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যেন প্রকৃতিও বুঝতে পেরেছিল এক মহানায়কের পতন আসন্ন। ক্যাসিয়াস তার মতাবলম্বী আরও কয়েকজনকে বাড়িতে ডেকে এনে গোপনে নানারূপ আলোচনা করলেন। এইভাবেই শুরু হলো সিজারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র। আর কতদিন আমরা অপেক্ষা করব ক্যাসিয়াস? সিজারের ক্ষমতা তো প্রতিদিন সমুদ্রের জোয়ারের মতো বাড়ছে। কাল যদি সে রাজমুকুট পরে নেয়, তবে আমাদের দাসত্ব ছাড়া আর পথ থাকবে না। কিছু একটা করো। কিন্তু কাজটা সহজ নয়। রোমের মানুষ সিজারকে দেবতার মতো পুজো করে। আমরা যদি একটা ভুল পদক্ষেপ নিই, তবে জনতাই আমাদেরকে মেরে ফেলবে।
কেউ বাঁচতে পারবো না আমরা। সেই কারণেই আমাদের ব্রুটাসকে প্রয়োজন। ব্রুটাস সাথে থাকলে আমাদের এই কাজকে সবাই দেশপ্রেম বলবে, ষড়যন্ত্র নয়। ষড়যন্ত্রের জাল ক্রমশ জোরালো হচ্ছিল। ব্রুটাস এক বুদ্ধিজীবী লোক। ব্যক্তিগতভাবে তাকে যথেষ্ট ভালোবাসেন সিজার। এই ধরনের লোককে দলে ভেড়াতে না পারলে সিজারকে হটানোর চিন্তা মোটেও সফল হবে না। ক্যাসিয়াস জানতেন ব্রুটাসের দুর্বলতা হলো তার আদর্শ। তাই রাতে খাওয়া দাওয়ার পর সবাইকে ব্রুটাসের বাড়িতে নিয়ে এলেন ক্যাসিয়াস। প্রয়োজন হলে দেশের জন্য মৃত্যুবরণ করতে হবে। বেশ নাটকীয় ঢঙে সবার সামনে এই কথাটা বললেন ক্যাসিয়াস। ব্রুটাস সবাইকে জানালেন রাতের অন্ধকারে কে বা কারা তার ঘরের খোলা জানলা দিয়ে প্রচুর চিঠি ফেলে রেখে গেছে। ব্রুটাস জানতেন না এগুলো আসলে ক্যাসিয়াসেরই চাল। চিঠিগুলো পড়েই পাল্টে গেছে ব্রুটাসের মন। সিজারকে উৎখাত করার কথা দানা বাঁধতে শুরু করেছে তার মনে। ব্রুটাস, তুমি কি এখনো দ্বিধা করছো? দেখছো না রোমের দেওয়ালে দেওয়ালে তোমার নাম লেখা হচ্ছে। নাগরিকরা আর্তনাদ করছে এক ত্রাতার জন্য। সিজারের ছায়া আজ পুরো রোমকে গ্রাস করতে চলেছে। আর তুমি কি হাত গুটিয়ে বসে থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে এক নায়কের পায়ে বলি হতে দেখবে? বলো ব্রুটাস, তোমার মহান পূর্বপুরুষরা কি আজ তোমাকে ক্ষমা করবেন? এইবার চালে বাজিমাত করলেন ক্যাসিয়াস। তার উদ্দেশ্য সফল হয়েছে। অমুক সিদ্ধান্তের সুরে ব্রুটাস জানিয়ে দিলেন, সিজারকে হটাবার চক্রান্তে আমিও সামিল আছি এবং সে ব্যাপারে যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করব। কারণ সিজারের চেয়ে দেশ আমার কাছে অনেক বেশি দামি। নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করতে সিজার যদি রোমের মানুষের স্বাধীনতা হরণ করতে চান, তাহলে তাকে হটিয়ে দিতে উপেক্ষা হব না আমি। এই তো চাই, এই তো সেই ব্রুটাস যাকে রোম চেনে। তোমার এই একটি কথায় আমাদের আজ সবার রক্তে জোয়ার এসেছে। আজ থেকে তুমিই আমাদের পথপ্রদর্শক। আর ওই পাপিষ্ট সিজারের রক্তে ধুয়ে যাবে রোমের এই পরাধীনতার কলঙ্ক। ব্রুটাসের সম্মতির সাথেই ষড়যন্ত্রের কক্ষটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হলো। প্রদীপের টিমটিমে আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে দানবের মতো নাচছিল। অনেক রাত পর্যন্ত আলোচনা করলেন কিভাবে হটানো যায় সিজারকে। এ বিষয়ে সবাই একমত হলেন যে সিজারকে হটাতে গেলে তাকে মেরে ফেলা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ সমস্ত সৈন্য সিজারের অনুগত। একবার যুদ্ধ বেঁধে গেলে ক্যাসিয়াস এবং তার বন্ধুরা সবাই কচু কাটা হবে সিজারের সৈন্যবাহিনীর হাতে। তবে তাই হোক, তলোয়ারের ধারই ফয়সালা করবে রোমের ভাগ্য। 15ই মার্চ যখন সিজার সেনেটে পা রাখবে, সেটাই হবে তার জীবনের শেষ পদক্ষেপ। আমি মার্ক অ্যান্টনিকে সরিয়ে নিয়ে যাব। বাকি কাজটা তোমাদের। আমাদের প্রত্যেকের ছোড়া যেন সিজারের রক্ত পান করে। অন্ধকার রাতের এই গোপন শপথই লিখে দিল রোমের ইতিহাসের এক রক্তক্ষয়ী অধ্যায়। ধীরে ধীরে এগিয়ে এলো সেই 15ই মার্চ। রোমের সেনেটের সদস্যরা সেদিন এক বিশেষ অধিবেশন ডেকেছেন আর তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছেন সিজারকে। চারদিকে কানাঘুষো শোনা যাচ্ছে সেনেটের মেম্বাররা নাকি সিজারের মাথায় রাজকুট পরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান দেশে। সাথে এও শোনা যাচ্ছে যে জনতার কাছে মহান সাজবার জন্য তিনবার রাজমুকুট ফিরিয়ে দিয়েছেন সিজার। কিন্তু এবার সেনেট তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলে তিনি সানন্দে তা গ্রহণ করবেন। এদিকে ক্যাসিয়াস ব্রুটাস চক্রও কিন্তু চুপচাপ বসেনি। তারা সংকল্প করেছে সেনেটের ভেতর মাথায় রাজমুকুট পড়ার আগে তারা হত্যা করবে সিজারকে। ঘটনার আগের দিন রাতে ঘুমের ঘোরে বারবার দুঃস্বপ্ন দেখেছেন সিজারের স্ত্রী ক্যালিফোর্নিয়া। সিজার, আপনি আজ প্রাসাদের বাইরে এক পাও দেবেন না। কাল রাতে আমি যে দৃশ্য দেখেছি তা
কথা ভাষায় প্রকাশ করা যায় না। ক্যালিফোর্নিয়া, বীরুরা বারবার মরে, আর বীর একবারই মরে। স্বপ্নের ভয় কি সিজার ঘরে বসে থাকবে? আমি আপনাকে ভীরু বলছি না, কিন্তু লক্ষণগুলো বিচার করুন। আপনার প্রতিমূর্তির মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে এবং রোমের বিশিষ্ট নাগরিকরা হাসি মুখে সেই রক্ত দিয়ে তাদের হাত ধুয়ে নিচ্ছেন। এসব কি সাধারণ কোনো ঘটনা? যখন গরিব কেউ মরে তখন আকাশে কোনো ধূমকেতু দেখা যায় না, কিন্তু রাজপুরুষেদের পতনের আগে দেবতারা সংকেত পাঠান। আমি আপনার চরণ ধরছি, আজকের দিনটা শুধু আমার জন্য প্রাসাদে থাকুন। স্ত্রীর কথায় কিছুটা বিচলিত হলেন সিজার। তিনি ভাবলেন আজ আর সেনেটে যাবেন না, প্রাসাদেই থাকবেন। ক্যালিফোর্নিয়ার সঙ্গে ষড়যন্ত্রকারীদের কাছে যথাসময় খবর পৌঁছে গেল। আমন্ত্রিত হওয়া সত্ত্বেও আজ সেনেটে আসবেন না সিজার। ষড়যন্ত্রকারীরা দেখল সিজার সেনেটে যদি না আসে তাহলে তাদের এতদিনের প্রত্যাশা সব ভেস্তে যাবে। ডিসিয়াস ব্রুটাস ছিল ষড়যন্ত্রকারীদের একজন। ক্যাসিয়াস তাকেই দায়িত্ব দিলেন ভুলিয়ে ভালিয়ে সিজারকে যাতে যেভাবেই হোক সেনেটে নিয়ে আসা যায়। ক্যাসিয়াসের নির্দেশে সিজারের প্রাসাদে গেলেন ডিসিয়াস ব্রুটাস। সিজার তাকে বললেন গত রাতে ঘুমের মধ্যে নাকি তার স্ত্রী দুঃস্বপ্ন দেখেছে, তাই তিনি আজ স্থির করেছেন সেনেটে যাবেন না। আপনার স্ত্রী কি দুঃস্বপ্ন দেখেছেন তা কি আমায় বলা যায় মাননীয় সিজার? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। কাল রাতে আমার স্ত্রী স্বপ্ন দেখেছে যে আমার প্রতিমূর্তির মুখ থেকে নাকি ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে এবং রোমের বিশিষ্ট নাগরিকরা হাসি মুখে সেই রক্ত দিয়ে তাদের হাত ধুয়ে নিচ্ছেন। স্ত্রীর মতে এই স্বপ্ন আমার জীবন সংকটের ইঙ্গিত দিচ্ছে, তাই স্থির করেছি আজ আর বের হব না। মাননীয় সিজার, আপনার স্ত্রীর প্রতি যথাযোগ্য শ্রদ্ধা নিয়েই বলছি। স্বপ্নের যে ব্যাখ্যা উনি দিয়েছেন তা একেবারেই ঠিক নয়, বরঞ্চ উনি যে স্বপ্ন দেখেছেন তা সব দিক দিয়েই সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। আপনার প্রতিমূর্তির মুখ দিয়ে ক্ষণে ক্ষণে রক্ত বেরোচ্ছে আর সেই রক্তে বিশিষ্ট রোমান নাগরিকরা হাত ধুচ্ছেন। এর অর্থ নানা দেশে রক্ত সংগ্রহ করে রোমের অতীত গৌরব ফিরিয়ে আনবেন আপনি, আর এ কাজে রোমের বিশিষ্ট নাগরিকরা সাহায্য করবেন আপনাকে। আপনি কেন এই সুলক্ষণযুক্ত স্বপ্নকে দুঃস্বপ্ন বলে ধরে নিচ্ছেন মাননীয় সিজার? তাহলে তুমি আমার স্ত্রীর স্বপ্নের এই ব্যাখ্যা করছো? আসলে এভাবে আমি ব্যাপারটা ভেবে দেখিনি। এবার আমার কথা শুনুন মহামান্য সিজার। আজ সেনেটরা আপনার মাথায় রাজমুকুট পরাবার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি না গেলে হয়তো তাদের সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে। ভুলে যাবেন না, আপনার স্ত্রী দুঃস্বপ্ন দেখেছেন বলে আপনি সেনেটে যাবেন না, তাহলে সেনেটরদের কাছে আপনার মান মর্যাদা থাকবে কি? আপনি তাদের কাছে কাপুরুষের পর্যায়ে পড়ে যাবেন। ব্রুটাস, তুমি এই স্বপ্নের অর্থকে সুবিধা মতো বদলে দিচ্ছ। আমি যে ভয় দেখেছি তাকে সম্মানের চেয়েও তুচ্ছ। স্বামী, দয়া করে আমার কথা একটিবার শুনুন। এ কোনো সাধারণ ঘটনা নয়। আমি বলছি দেবতারা সংকেত দিয়েছেন। ক্যালিফোর্নিয়া, দুঃস্বপ্ন দেখে যে ভয় তুমি পেয়েছো তা নিছক ভিত্তিহীন, এতে কোনো সন্দেহ নেই আমার। ওহে, কে আছো? আমার সেনেটে যাওয়ার পোশাকগুলো এনে দাও। ব্রুটাস চলে যাবার আগেই একে একে সেখানে এলেন কাসকা, সেন্না, মেরিউলাস, লিগারিয়াস, ট্রোবোনিয়াস এবং ক্যাবলিয়াস। তাদের সবাইকে দেখে অবাক হয়ে বললেন সিজার, কি ব্যাপার? তোমরা সবাই এসে হাজির হয়েছো আমার বাড়িতে। তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। ঠিক সেই সময় এসে হাজির মার্ক অ্যান্থনি। তাকে দেখে হেসে ফেললেন সিজার। আরে কি ব্যাপার অ্যান্টনি, অনেক রাত অবধি ফুর্তি করেও এই সাত সকালে এসেছো তুমি? সুপ্রভাত সিজার। এসো এসো, ভেতরে গিয়ে আমার সঙ্গে সামান্য মদ্যপান করবে, তারপর আমরা সবাই একসাথে সেনেটে যাব। হে রোমের দেবতারা, আমার স্বামীকে রক্ষা করো। ওর আত্মবিশ্বাসী আজও সবচেয়ে শত্রু হয়ে দাঁড়িয়েছে। এদিকে আর্তেমিদোরাস নামে এক গ্রিক অধ্যাপক কোনোভাবে জানতে পেরেছিলেন সিজারকে নাকি হত্যা করা হবে।
তিনি সিজারকে উদ্দেশ্য করে চক্রান্তকারীদের নাম জানিয়ে একটা চিঠি লিখলেন। যেদিক দিয়ে সিজার সেনেটে ঢুকবেন তিনি সেই দিকেই তার এক হাতে চিঠিটা ধরে দাঁড়িয়ে থাকবেন। জ্যোতিষী 15 মার্চের ব্যাপারে সিজারকে সাবধান করে দিয়েছিলেন। তিনিও এসে দাঁড়ালেন অধ্যাপকের পাশে। জ্যোতিষীকে দেখে সিজার বললেন, আরে জ্যোতিষী, 15 মার্চ তো এসে গেছে। হ্যাঁ, আজই তো সেই দিন। জ্যোতিষীকে পাত্তা না দিয়ে সিজার এগিয়ে যাবেন এমন সময় অধ্যাপক আর্তেমিদোরাস তার লেখা চিঠিটা সিজারের হাতে দিয়ে বললেন, মহামান্য সিজার, দয়া করে আমার আবেদনটা পড়ে দেখুন। সিজারের বিরুদ্ধে চক্রান্তকারীদের অন্যতম মেটিলাস শোভনিয়াসও তার আবেদনপত্রটি এগিয়ে দিলেন সিজারের কাছে। সেটিকে পড়ে দেখার জন্য ডেসিয়াস ব্রুটাস অনুরোধ করলেন। এই সব দেখে ঘাবড়ে গিয়ে গ্রিক অধ্যাপক বললেন, মাননীয় সিজার, আমার আবেদনের সাথে জড়িয়ে আছে আপনার স্বার্থ। অনুগ্রহ করে ওটা আগে পড়ুন। না, তা হয় না। আপনার আবেদনের সাথে যদি আমার ব্যক্তিগত বিষয় জড়িয়ে থাকে তাহলে সেটা সব শেষে পড়া হবে। এ নিয়ে আপনি আর দেরি করবেন না সিজার। দয়া করে এটি এখনই পড়ে দেখুন। এটি এক্ষুনি পড়ে ফেলুন সিজার। লোকটার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, যদি আপনার কোনো আবেদন থাকে তাহলে সেটা রাস্তায় নয়, সেনেটে সামাই দেবেন। সবাইকে নিয়ে সেনেটে ঢুকে তার নির্দিষ্ট আসনে বসলেন সিজার। তার বিশ্বস্ত বন্ধু মার্ক অ্যান্থনি কাছেই দাঁড়িয়েছিলেন। ছলে বলে তাকে সেখান থেকে সরিয়ে দিলেন ক্যাসিয়াসের বন্ধু ট্রোপোনিয়াস। এবার চক্রান্তকারীরা এগিয়ে গেল তার পরিকল্পিত পথে। প্রথমে সেনেটর মেরিউলাস নতজানু হয়ে হাত জোড় করে বললেন, হে মহামান্য সিজার, আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার ভাইকে আপনি দেশে ফেরার অনুমতি দিন। তা হয় না মেরুলাস, তোমার ভাই অপরাধী। বিচারে তার অপরাধের উপযুক্ত সাজা সে পেয়েছে। সে সাজা মকুব করার পেছনে কোনো যুক্তি নেই, আর তা তুলে নেবার অধিকারও আমার নেই। আর যাই হোক, দেশের আইন কানুন ছেলে খেলার বিষয়বস্তু নয়। মহামান্য সিজার, আপনি যদি মেরুলাসের ভাইকে মুক্তি দেন তাহলে খুবই ভালো হয়। সিজার স্বপ্নেও ভাবেননি ব্রুটাসের মতন একজন ন্যায়পরায়ণ লোক এরকম অন্যায় অনুরোধ করতে পারে। ব্রুটাসের পরপর একই আবেদন জানালেন ক্যাসিয়াস, কিন্তু তাকেও ওই একইভাবে একই জবাব দিলেন সিজার। তিনি জানালেন কাউকে অনুনয় যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি অন্যের অনুরোধও তিনি গ্রাহ্য করবেন না। তাতে যদি তারা বলেন যে পাইলিয়াসকে নির্বাসন দণ্ড দেওয়ায় অন্যায় হয়েছে, তাহলেও সেই নির্বাসন দণ্ড তিনি রদ করবেন না। এবার চক্রান্তকারীদের মধ্যে থেকে বেরিয়ে এলো ক্যাসকা। চিন্তা ভাবনা না করে কোমর থেকে ধারালো ছোড়া বের করে আমূল বসিয়ে দিল সিজারের কাঁধ লক্ষ্য করে। অবাক হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন সিজার। রক্তে ভেসে যাচ্ছে তার পরনের সাদা পোশাক। আশ্চর্য হয়ে দেখলেন সকালে যারা তার বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছে, এখন তাদেরই সবার হাতে ছুরি। প্রত্যেকের চোখে মুখে ফুটে উঠেছে প্রচণ্ড ঘৃণা, আক্রোশ আর প্রতিশোধ স্পৃহা। এরপর একে একে ক্যাসিয়াস, মেরিউলাস, সিনা, ফ্লেভিয়াস, লাইকরিয়াস সবাই এসে ছুরি বসিয়ে দিল সিজারের বুকের ওপর। টলতে টলতে সিজার এগিয়ে গেলেন তার বন্ধু ব্রুটাসের দিকে। আগে থেকে ব্রুটাসের হাতে ছিল ছোরা, কিন্তু সেই মুহূর্তে ব্রুটাসের বিবেক যেন কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠল। তিনি কোনো মতে নিজেকে সামলে নিজের দু চোখ বুজে হাতের ছোড়াটা বসিয়ে দিলেন সিজারের বুকে। তুমিও আমাকে ক্ষমা করো বন্ধু। সিজার, আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
কিন্তু কিন্তু আমি তার থেকেও বেশি ভালোবাসি আমার দেশকে, রোমকে। Non quid peccavi, dum gloriam servavi, si libertas perit, quid Roma habuit, imperium stetit, populus florebat, neque tyrannus et pater fuit. Ciao! Seris nomen mihi datum est, ad hostes আর কোনো কথা বেরোলো না সিজারের মুখ থেকে। রক্তাক্ত দেহে তিনি লুটিয়ে পড়লেন সেনেটের শক্ত মেঝেতে। ego tantum cinerem com paxi. সেনেট থেকে বের হয়ে চক্রান্তকারীরা ছড়িয়ে পড়ল চারিদিকে। এবার তাদের ব্যাখ্যা করার পালা কেন তারা বাধ্য হয়েছে রোমের জনপ্রিয় শাসক জুলিয়াস সিজারকে হত্যা করতে। রোমের স্বাধীনতাকে বাঁচানোর জন্যই যে তারা এই কাজ করেছে সে কথা সবাইকে বুঝিয়ে বলতে হবে। সিজারকে হত্যা করার আগেই তার বন্ধু মার্ক অ্যান্থনিকে সিজারের পাশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ট্রোবোনিয়াস। অ্যান্থনি যখন জানতে পারলেন যে সিজারকে হত্যা করা হয়েছে তিনি ভয় পেলেন, এই ভেবে যে সিজারের বন্ধু হিসেবে যদি চক্রান্তকারীরা এবার তাকেও হত্যা করে। তিনি সেখান থেকে পালিয়ে সোজা চলে গেলেন নিজের বাড়িতে। অ্যান্থনি বেশ বুদ্ধিমান লোক। তিনি ভেবেচিন্তে লোক পাঠালেন ব্রুটাসের কাছে। তার লোক ব্রুটাসকে এটাই বোঝালো যে এখন থেকে ব্রুটাস এবং তার সাথীদের নির্দেশ মতোই চলবেন অ্যান্থনি। সিজারের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন অ্যান্থনি। সে বেঁচে থাকলে হয়তো ঝামেলা বাঁধাতে পারে, এই কথাই ব্রুটাসকে বোঝাতে চাইলেন তার সঙ্গীরা। তাদের অভিমত সিজারের মতো অ্যান্থনিকেও মেরে ফেলা হোক। তাদের কথায় আপত্তি জানিয়ে ব্রুটাস বললেন, না, তা সম্ভব নয়। সিজারের জীবিতকালে হয়তো অ্যান্টনি তার বিশ্বস্ত বন্ধু ছিল, কিন্তু এখন সে তো একজন সাধারণ লোক। তাকে ভয় করার মতো কি আছে? অহেতুক রক্তপাত ঘটলে খেপে যেতে পারে রোমের জনসাধারণ। এরপর অ্যান্থনির পাঠানো লোকের দিকে তাকিয়ে বললেন, তুমি অ্যান্টনিকে বলে দিও যে তিনি স্বচ্ছন্দে দেখা করতে পারেন ব্রুটাসের সাথে। ব্রুটাস ও তার সঙ্গীদের তরফ থেকে তার কোনো বিপদের আশঙ্কা নেই। ব্রুটাস ও তার সঙ্গীদের মনোভাব অবগত হবার পর আর দেরি না করে অ্যান্থনি গিয়ে দেখা করে এলো ব্রুটাসের সাথে। তাকে বন্ধুর মতন খাতির করলেন ব্রুটাস। সিজারের প্রসঙ্গ উঠতেই তিনি অ্যান্থনিকে বললেন কেন তারা সিজারকে হত্যা করেছেন। সে কথা তিনি সময় মতো বুঝিয়ে দেবেন তাকে। সব কথা শোনার পর ব্রুটাসকে অনুরোধ করে অ্যান্থনি বললেন, তাহলে অন্তত সিজারের মৃতদেহটা আমার হাতে দিন, আমি সেটা সমাধিস্থ করতে চাই। কিন্তু তার আগে সিজারের কীর্তির বিষয়ে আমি কিছু বলতে চাই জনসাধারণের কাছে। আমার মনে হয় তাতে সিজারের আত্মার প্রতি আমাদের সবার শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এতক্ষণ ধরে ব্রুটাসের পাশে বসে মন দিয়ে উভয়ের কথা শুনছিলেন ক্যাসিয়াস। অ্যান্থনির প্রস্তাব শুনে তিনি ব্রুটাসকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, অ্যান্টনি যদি বলে যে সিজারের সমাধি দেওয়ার আগে জনতার সামনে সে কিছু বলবে, তুমি কিন্তু তাতে রাজি হইও না। কেন? তাতে ভয় পাওয়ার কি আছে? ব্রুটাস, তুমি এখনো চিনতে পারোনি রোমের জনসাধারণকে। তারা এখনো ভালোবাসে সিজারকে। বলা যায় না, হয়তো অ্যান্টনির কথা শুনে উত্তেজিত হয়ে উঠতে পারে। না ক্যাসিয়াস, সে সুযোগ আমি দেব না অ্যান্টনিকে। আগে আমি জনসাধারণকে বোঝাবো কেন হত্যা করা হয়েছে সিজারকে। তারপর আমার অনুমতি নিয়ে অ্যান্টনির যা বলার তা সে বলবে। তবে আপত্তিজনক বা উত্তেজনাকর কিছু বললে সাথে সাথে আমি তার প্রতিবাদ করব। বুঝতে পারছি না কি হবে। আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না। কাজটা বোধহয় ঠিক হলো না। আড়াল থেকে বেরিয়ে এসে অ্যান্থনিকে বললেন ব্রুটাস, সমাধি দেওয়ার জন্য এবারে তুমি সিজারের মৃতদেহ নিয়ে যেতে পারো। সিজারের গুণাবলী সম্পর্কে যদি জনতাকে তুমি কিছু বলতে চাও তাও বলতে পারো। তবে আমার বক্তব্য শেষ হওয়ার পরই তোমার যা বলার তা বলবে। বেশ, তাই হবে। এর থেকে বেশি আমি কিছু চাই না। বেশ, তাহলে তুমি তৈরি হও আমার পেছন পেছন সিজারের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য।
সিজারের মৃতদেহ নিয়ে অ্যান্থনি চলে এলেন রোম শহরের মাঝখানে একটা খোলামেলা প্রশস্ত জায়গায়। সিজারের মৃতদেহ সেখানে নিয়ে যাওয়ার পর রোমের সাধারণ মানুষ যারা ভালোবাসতেন অ্যান্থনিকে, তারা দলে দলে এসে যোগ দিলেন। ভিড় জমছে দেখে জনতার সামনে এগিয়ে এসে তার ভাষণ শুরু করলেন ব্রুটাস। হে রোমের অধিবাসী বৃন্দ, তোমাদের মনে স্বাভাবিকভাবেই যে প্রশ্ন জেগেছে, আজ তারই জবাব দিতে এসেছি আমি। তোমরা সবাই জানো আমি ছিলাম সিজারের অন্তরঙ্গ বন্ধু। সিজারকে আমি যতটা ভালোবাসতাম, তোমরা কেউ ততটা বাসতে না। সিজার ছিলেন একজন খাঁটি রোমান, একজন মহান বীর, তাই তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু দিনে দিনে তার উচ্চাসা বেড়ে উঠেছিল। নিজে রাজা হওয়ার জন্য সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তোমরা জেনে রেখো, সিজার আমার যতই প্রিয় হন না কেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জন্মভূমি রোম। সেই স্বাধীনতা রক্ষা করার জন্যই আমরা বাধ্য হয়েছি সিজারকে হত্যা করতে। এবার তোমরাই বিচার করো, বলো আমরা ঠিক করেছি কিনা। স্বাধীনতা রক্ষার জন্য আপনারা ঠিক কাজই করেছেন। একদম ঠিক কাজ করেছেন, আমরা আপনার সঙ্গে আছি। তোমাদের যদি এই অভিমত হয়ে থাকে, তবে তার সাথে আমি একমত। এবার সবাই মন দিয়ে শোনো আমার কথা। আমার মতোই মার্ক অ্যান্টনিও ছিলেন সিজারের এক অভিন্ন হৃদয় বন্ধু। সিজারকে সমাধি দেওয়ার আগে তিনি তার সম্বন্ধে তোমাদের কিছু বলতে চান। আমি চাই সিজারের প্রতি সম্মান জানানোর জন্য তোমরা সবাই মন দিয়ে তার কথা শুনবে। ব্রুটাসের বক্তব্য শেষ হওয়ার পর মঞ্চে এলেন অ্যান্থনি। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে আমার রোমান বন্ধুরা, মাননীয় ব্রুটাস আমায় সুযোগ করে দিয়েছেন সিজারের সম্পর্কে তোমাদের কাছে কিছু বলার। আশা করছি তোমরা সবাই মন দিয়ে আমার কথা শুনবে। আপনার যা খুশি তা বলতে পারেন, তবে আগেই জানিয়ে দিচ্ছি, ব্রুটাসের নিন্দা সমালোচনা আমরা সহ্য করব না। করব না আমরা। করা যাবে না। হ্যাঁ, সে তো নিশ্চয়। ব্রুটাস একজন মহৎ ব্যক্তি, রোমের সবাই সে কথা জানে। কিছুক্ষণ আগে ব্রুটাস বলছিলেন না, সিজার খুব উচ্চাভিলাষী ছিলেন, কিন্তু সিজারের এই উচ্চাভিলাষের প্রমাণ কিন্তু কেউ পায়নি। এই তো সেদিনের কথা, তোমরা সবাই জানো। আমি নিজে সিজারের মাথায় মুকুট পরিয়ে দিতে গেছিলাম, কিন্তু তিনি নেননি। পরপর 3 বার আমার হাত ঠেলে সরিয়ে দিয়েছিলেন তিনি। এবার তোমরাই বলো, এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? সিজার কি সত্যি উচ্চাভিলাষী ছিলেন? অ্যান্থনির কথায় জাদুমন্ত্রের মতন কাজ হলো। ব্রুটাসের কথা শুনে যেমন মোহগ্রস্ত হয়ে গিয়েছিল জনতা, অ্যান্থনির কথায় সেই মোহের ঘোর কেটে গেল। তারা ভেবে দেখল, সত্যি তো, যে সিজার বারবার রাজমুকুট প্রত্যাখ্যান করে গেছেন, তিনি কি উচ্চাভিলাষী হতে পারেন? জনতার হাবভাব দেখে অ্যান্থনি বুঝতে পারলেন এবার সফল হতে চলেছে তার উদ্দেশ্য। তিনি এমনভাবে সিজারের গুণাবলীর বর্ণনা দিতে লাগলেন, যা শুনে হত্যাকারীদের প্রতি জনতা প্রচণ্ড ঘৃণায় আক্রোশে ভরে উঠল। ব্রুটাস, ক্যাসিয়াস, ক্যাসকা ইত্যাদি যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল সিজারকে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেবার প্রতিশোধ স্পৃহা জেগে উঠল জনতার মনে। আরও এক ধাপ এগিয়ে গিয়ে অ্যান্থনি জনতাকে পড়ে শোনালেন সিজারের উইল। এই উইলে সিজার তার নিজস্ব বাগান ও অন্যান্য সম্পত্তির কথা লিখে গেছেন। তাছাড়া রোমের সাধারণ মানুষকে উনি ভালোবেসে তাদের প্রত্যেককে নগদ 75 লিরা করে দান করে গেছেন। এবার আপনারাই বিচার করে বলুন, তিনি উচ্চাভিলাষী ছিলেন কিনা। হত্যাকারীদের বধ করে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়ার সংকল্প নিয়ে দল বেঁধে এগোতে লাগলো জনতা। ব্রুটাস আর ক্যাসিয়াস যখন জানতে পারলেন যে তাদের ধরতে আসছে, তখন তারা সীমান্ত পেরিয়ে বহু দূরে পালিয়ে গেলেন। তাদের সহযোগীদের জনতা খুঁজে বের করে বিনা বিচারে মেরে ফেলল। এদিকে রোমে এসে পৌঁছালেন সিজারের ভাইপো অক্টেভিয়াস।
তিনি মার্ক অ্যান্থনির সাথে যোগ দিলেন। সিজারকে হত্যার প্রতিশোধ নেবার উদ্দেশ্যে যুদ্ধ বেঁধে গেল দুই পক্ষের মধ্যে। যুদ্ধ চলাকালীন ব্রুটাসের স্ত্রী সোফিয়া আত্মহত্যা করলেন জ্বলন্ত কয়লা খেয়ে। ইতিহাসের পাতায় এটি এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় স্ত্রীর শোকে মূর্ছমান হয়ে গেলেন ব্রুটাস। ইতিমধ্যে বিবেকের দংশনে অস্থির হয়ে গেছেন তিনি। ফিলিপের যুদ্ধে শত্রু সৈন্যের হাতে পরাস্ত হলেন ব্রুটাস ও ক্যাসিয়াস। ধরা পড়ার আগে সম্মানজনক মৃত্যুর আশ্রয় নেওয়াই শ্রেয় মনে করলেন তারা। ক্যাসিয়াস তার বিশ্বস্ত ভৃত্য জেন্ডারাসের হাতে ছুরি দিয়ে তাকে আদেশ দিলেন সে যেন ছুরিটা তার বুক লক্ষ্য করে বসিয়ে দেয়। চোখের জল ফেলতে ফেলতে প্রভুর আদেশ পালন করলেন জেন্ডারাস। এবার ব্রুটাসও তার তলোয়ার ভৃত্য স্ট্র্যাটোর হাতে গুঁজে দিয়ে তিনি নিজেই ঝাঁপিয়ে পড়লেন সেই তরলের ওপর। ধরো স্ট্র্যাটো, এই তীক্ষ্ণ ফলাটিকে দৃঢ়ভাবে ধারণ করো। শত্রুর শৃঙ্খলবদ্ধ দাস হওয়ার চেয়ে বীরের মতো মৃত্যু অনেক বেশি গৌরবের। আজ আমার তলোয়ার তার প্রভুর শেষ রক্তবিন্দু পান করে প্রায়শ্চিত্ত করুক। প্রভু, এ কি নিদারুণ আজ্ঞা প্রদান করছেন আপনি! এই অভাগা হাত কি করে আপনার বক্ষ বিদীর্ণ করবে? আমার বীর সেনাপতিকে এভাবে চিরবিদায় জানাতে যে আমার বুক ফেটে যাচ্ছে। দ্বিধা করো না স্ট্র্যাটো, একজন যোদ্ধার শেষ শয্যা তার রণক্ষেত্রেই হওয়া উচিত। মুখ ফেরাও বন্ধু, শুধু তলোয়ারটিকে স্থির রাখো। আমার আত্মা আজ মুক্তির অন্বেষায় ব্যাকুল। সিজারের আত্মার মুক্তি হোক। আমাকে ক্ষমা করো বন্ধু, আমাকে ক্ষমা করো। বিদায় মহান রোমান। দেশের প্রতি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা ইতিহাস কোনোদিন ভুলবে না। রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়লেন ব্রুটাস। ইশারায় ব্রুটাসের মৃতদেহকে দেখিয়ে যুবক অক্টেভিয়াসকে বললেন অ্যান্থনি, সব দিক দিয়েই উনি ছিলেন একজন খাঁটি রোমান। সিজার হত্যার চক্রান্তকারীদের একজন হলেও তিনি একজন মহান লোক ছিলেন। ঈর্ষার বশবর্তী হয়ে অন্যান্য সব চক্রান্তকারীরা হত্যা করেছে সিজারকে। একমাত্র উনি দেশের ও দশের মঙ্গলের কথা ভেবে যোগ দিয়েছিলেন তাদের সঙ্গে। Ego sum Augustus Princeps Romanus Pacem donavi Bellum finivi Aeternam urbem Marmore texi Sed voces vetera me reprehendum